নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিধু মাস্টার। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না। তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে। মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন, তারপর চলে গেলেন। শুধু এই ক্ষণিকের পরিচয় আজও অমর হয়ে রয়েছে। বেশ মনে আছে, সেদিনটা ছিল রবিবার। আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুরূপ মুখস্থ করছি, চোখ বন্ধ করে দুলে দুলে। এমন সময় বাইরে থেকে কে যেন ডাকলেন, হারানবাবু আছেন? হারানবাবু? আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলাম, কাকে চাই? এখানে হারানবাবু বলে কি কেউ থাকেন? থাকেন, তিনি তো আমার কাকা। তাকে একবার ডেকে দাও না ভাই। কেন, কি দরকার? তার কি একজন টিউটার চাই? সত্যি তো, মেজকা আমাদের জন্য একজন টিউটার চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। কথাটা আমি একেবারে ভুলেই গেছিলাম। বললাম, আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই আসছেন? হ্যাঁ। ভেতরে এসে বসুন, আমি মেজ কাকাকে ডেকে দিচ্ছি। ছিপছিপে লম্বা কালোপানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন। আমি বললাম, বসুন আপনি। তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন। আনারি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হলো। বললাম, ওই চেয়ারটায় বসুন না। তিনি প্রথমে বললেন, থাক, না থাক, ঠিক আছে। তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন। আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে এলুম মেজ কাকাকে ডেকে দিতে। মেজ কাকা উঠে এলেন, আমিও এলুম তার পিছু পিছু। আর এলো ঝন্টু, মিন্টু, চাঁদু ও রেবা। মেজ কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন। মেজ কাকা বললেন, আপনি তো আজ সকালে কাগজে বিজ্ঞাপন দেখে এসছেন? তিনি বললেন, হ্যাঁ, কাগজে দেখেই এলাম। মেজ কাকা আবার বলতে আরম্ভ করলেন, এই 5টি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে 3 ঘন্টা। মাইনে তো লিখেই দিয়েছি 7 টাকা। কামাই করা কিন্তু চলবে না। তিনি বললেন, না কামাই করবই বা কেন? মেজ কাকা বললেন, তা আপনি থাকেন কোথায়? শ্রীনাথ দাস লেনে। আপনার নাম? গে শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায়। কতদূর লেখাপড়া করা আছে? গে ম্যাট্রিক পাস। কথাটা শুনে মেজ কাকার ঠোঁট কামড়াতে লাগলেন। টেবিলের উপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন। তারপর বললেন, আপনি 4th ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন? 4th ক্লাসে পড়ি কেবল আমি। এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড়। আমার বুক গর্বে ফুলে উঠল। আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি বললেন, তা পারবো না কেন, নিশ্চয়ই পারবো। মেজ কাকা বললেন, বেশ ভালো, সোমবার থেকে কাজে লাগবেন। সন্ধে 6টার সময় ঠিক মতো আসবেন। তারপর আমাদের বললেন, এই ইনি তোদের নতুন মাস্টার, এনার কাছে মন দিয়ে পড়বি, বুঝলি? তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক 6টার সময়। আমাদের সকলের নাম জিজ্ঞেস করলেন, আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন। বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা। বললেন, বেশ শক্ত বই পড়ানো হয় তো দেখছি। তার কথা শুনে আমার কি আনন্দই না হলো। আমি বললাম, আমাদের আবার ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়ানো হয়। তিনি অবাক হয়ে গেলেন, বললেন, ও তাই নাকি? আমি তাকে আমাদের সায়েন্স বইখানে এনে দেখালো। তিনি বললেন, এখান থেকে কি পড়া হয়েছে? প্রপার্টিজ অফ এয়ার আর ব্যারোমিটার। আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন, আর আমিও খুব কৌতুক বোধ করলাম। তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন, এই তোমার নাম কি খোকি? রেবা লজ্জায় মুখ নিচু করে রইল। নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা। আমি বললাম, এই বল না তোর নাম কি? তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। রেবা অনেক কষ্টে বলল, আমার নাম রেবা। ও র উচ্চারণ করতে পারে না। তিনি বললেন, বাহ, বেশ নাম তো তোমার, খাসা নাম তো তোমার। কিন্তু দিন যত বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো। আর বিধু মাস্টারও রেবাকে বেশি করে ভালোবাসতে লাগলেন। শুধু রেবাকেই না, তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। তিনি পড়াতে আসবার পর প্রায় একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত, চাই অবাক জলপান, স্বাধীন ভাজা ঘুগনি দানা চাই।
মাস্টারমশাইও আমাদের প্রায়ই ওই কিনে খাওয়াতেন। নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে 12 আনার কুলফি বরফ খাইয়েছিলেন। সবাইতেই মাস্টারকে খুব ভালোবাসত। তাকে আদৌ দেখতে পারতাম না কেবল আমি, কেন জানি না। তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো, কারণ মেজকার হুকুম। মেজো কাকাকে আবার সবার চেয়ে ভয় করি, মায়ের বাবার চেয়েও। সুতরাং আমি খুঁজতে লাগলাম মাস্টারের ভুল ত্রুটি, যাতে আমি তার হাত থেকে রেহাই পাই। একদিন আমি জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই, পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি আদৌ দরকার লাগে? তিনি বললেন, দরকার লাগে নাকি? কে বলল? স্কুলের মাস্টার। ও, তা হবে। কোথায় লেখা আছে বলো তো? আগে সায়েন্সের বইতে। ও, এই দেখি সায়েন্সের বইখানা দেখি। আমি তার হাতে বইখানা তুলে দিতে গিয়ে বললাম, কিছুই বুঝতে পারিনি মাস্টারমশাই। তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন, ও বেশ, এসো বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আমায় বোঝানো দূরের কথা, তিনি হয়তো নিজেই সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না। অগত্যা অনেকক্ষণ পর তর্জমা করে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, বুঝতে পেরেছ? আমি বললাম, কিছুই পারিনি। তিনি বললেন, আমি তোমার বইখানা বাড়িতে নিয়ে যাচ্ছি, একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেব। বইখানা তিনি নিয়ে গেলেন সত্যি, সেটা আমাকে ফিরিয়েও দিলেন যথাসময়, কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। কথাটা কাকাকে বলতে তিনি বললেন, আচ্ছা, কেমন পড়ায় আমি দেখছি দাঁড়া। পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন। মাস্টারমশাইয়ের পড়ানোর তিনি প্রায়ই ভুল ধরতেন। হয়তো বলতেন, লুসি গ্রেড, শেষের স্ট্যান্ডা দুটো আরো বিশদভাবে বুঝিয়ে দিন তো। ওই যে ওর, over rough and smooth she trips along and never looks behind and sings a solitary song that whistles in the wind. ওর ভাবার্থটাও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। বুঝেছেন কিনা? এই সব ক্ষেত্রে মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় একটা। কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন। তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কষতে পারতেন না। একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন। কাকা বললেন, একে সব গোলমাল হয়ে গেল যে মাস্টারমশাই। তিনি বললেন, কেন কেন বলুন তো? কাকা বললেন, অঙ্কতে অ্যালজেব্রার প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না। যাই হোক, তিনি কিন্তু কোনো উপায় আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না। তিনি চলে যাওয়ার পর কাকা বললেন, মাস্টারকে তত সুবিধের বলে মনে হচ্ছে না। এমন সময় বিশ্বকর্মা পুজো এলো। আমরা বললাম, মাস্টারমশাই, আমাদের ঘড়িলাটাই কিনে দিতে হবে। তিনিও রাজি হলেন, কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন। তিনি আমাদের জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনোহারী দোকান থেকে 1 টাকার প্রায় ঘড়ি লাটাই কিনে দিলেন। কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল। এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন। এবার জন্মদিনে তিনি 3 টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন। বলেছিলেন, কাউকে বলো না যেন, হ্যাঁ, একেবারেই। বিশ্বকর্মা পুজোর দিন 4 পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সাথে দেখা। আমি নমস্কার করলাম। তিনি বললেন, এই যে পিন্টু, কোথায় চলেছ? আমি বললাম, আপনি কোথায় থাকেন মাস্টারমশাই? এইখানেই তো। চলুন না, দেখে আসি। কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখার জন্য আমি অত্যন্ত উতলা হলাম। তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে। টিনের চাল দেয়া একখানা মেটে বাড়ির দোতলা একখানা ছোট্ট ঘরে তিনি থাকেন। সরু ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে বেশ ভয় করে। ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্যতেই কাঁপে। আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম। তিনি গিয়ে তার ঘরে তালা করলেন। অপরিষ্কার ও অপরিসর ঘর। দেয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো, একপাশে একখানা বিবেকানন্দের ছবি। মেঝের ওপর একটা খাটিয়া পাতা, তার উপর আবার একটা কালো তেল চিটচিটে বালিশ। মাস্টারমশাই আমাকে বসিয়ে, একটু বসো, আমি আসছি বলে কোথায় যে গেলেন সহসা। আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বড় দুঃখ হলো তার দরিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে। ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই, যদিও বা একখানা আছে তাও শতছিন্ন এবং অত্যন্ত কালো। একটি জামা ও একটি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয়। আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি। তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্মৃত হলুম। হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম। এমন সময় মাস্টারমশাই এক ঠোঙা খাবার নিয়ে ঢুকলেন। আমি ব্যথিত সুরে বললুম, ওসব আবার কেন মাস্টারমশাই? তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন। আমতা আমতা করে বলতে লাগলেন, না না, এ আবার এমন কি? আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করা সামিল। আমি তীব্র প্রতিবাদ করলুম, না, এ কখনোই হবে না। আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখে চিরপ্রফুল্ল হাসি অকস্মাৎ যেন মিলিয়ে গেল।
তিনি মুখ চুন করে বললেন, এ কি বলছো পিন্টু, কেন? আর সাহস হলো না কিছু বলতে। যাই হোক, বাড়ি ফেরার পথে সেই দিন আমি প্রতিজ্ঞা করলাম, মাস্টারমশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু খরচ না করেন, তার ব্যবস্থা করতে হবে। হাজার হোক, বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছে। কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। মেজ কাকা একদিন আমার ট্রান্সলেশনে খাতাখানা দেখতে দেখতে মাস্টারমশাইকে বললেন, এসব কি পড়াচ্ছেন মাস্টারমশাই? ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না। আই লিভ ইন আ বোর্ডিং সেন্টেন্সটার মধ্যে ইন কি এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন? আসলে ওর ভুল কোথায় তা তো দেখতে পেলেন না। আর এভরি বুশ অ্যান্ড এভরি ট্রি ওয়াজ ইন বাড সেন্টেন্সটার ওয়াজ কেটে ওয়্যার করলেন কোন গ্রামার অনুযায়ী? আপনি 4th ক্লাসের ছেলে পড়াবেন কি করে? মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন। আর আমি ভাবতে লাগলাম ভারী বিপদের কথা। মেজকা বললেন, তাই বলি ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন? পিন্টু তোর হাফ ইয়ারলি প্রগ্রেস রিপোর্টটা নিয়ে এত একবার। আমি ভয় ভয় আমার প্রগ্রেস রিপোর্টটা নিয়ে এলুম। মেজকা বললেন, দেখুন কি বিশ্রী রেজাল্ট। ইংরেজিতে তো ফেল, আর সবেতে রগ ঘেঁষিয়ে পাশ করেছে। এরপর কি আর আপনাকে রাখতে আমি সাহস করি? তাহলে ওদের পায়ে কুরুল মারা হয়। আমরা অন্য মাস্টার দেখব, আপনি বাকি মাইনেটা 2 তারিখে এসে নিয়ে যাবেন। মেজকার কথায় মাস্টারমশাই একটা প্রতিবাদ অব্দি করলেন না। নীরবে নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। এর জন্য দোষী তো আমি তো মাস্টারমশাইয়ের ভুলগুলো মেজকাকে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলাম। আমি অপরাধীর মতো বসে রইলুম মাথা নিচু করে। শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিধু মাস্টার। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।